আমি তরুণীকে বললাম, দিদি, আমরা সবাই এখন একই পথের পথিক। অতএব কোনো রকম সংকোচ না করে বসুন, বিশ্রাম নিন। আগে একটু চায়ের ব্যবস্থা করি। ঘরে সরঞ্জাম সবই ছিল, তবু শোভন একটা কেটলি নিয়ে চলে গেল চা আনতে। তরুণী ও তার বোন অত্যন্ত তৎপরতায় ঘরের বিছানাপত্তর ও সবকিছু ঝাড়পোছ করতে লেগে গেল। একটু পরেই শোভন চা ও কেক নিয়ে ফিরে এলে সবাই তা ভাগ করে খেতে লাগলাম। খেতে খেতেই পরিচয় পর্ব সমাধা করলাম আমাদের। তরুণী ও তার বোন হাওড়া শিবপুরের মেয়ে, শুভায়ন্দা গিরিডির ছেলে। কর্মসূত্রে হাজারিবাগের সিংহানি মিশনের কাছে থাকেন। তরুণীর নাম সোমা আর কিশোরীর নাম শ্রেয়া। আমাদের এখানে আসার উদ্দেশ্য শুনে সোমাদি অনেক উৎসাহ দিলেন। বললেন, কি দারুণ উৎকণ্ঠা নিয়ে যে এখানে এসেছিলাম। এখানে এসে তোমাদের মতো যে এমন ভাই পাবো তা স্বপ্নেও ভাবিনি। ঘরে ফিরেও এবার নিশ্চিন্ত থাকবো যে ভালো মন্দ একটা না একটা খবর আমরা ঠিকই পাবো। তবে ভাই, যারা গেছে তারা গেছে। এখানকার পাহাড়ে জঙ্গলে কোনো দুঃসাহসিক অভিযান করতে গিয়ে নিজেদের জীবন যেন বিপন্ন করো না। আমি বললাম, ওসব কথা থাক, আমরা দু বন্ধুতে গিয়ে বাজার করে আনি। আপনারা দুজনে বেশ ভালো করে রান্না করুন দেখি। কাল থেকে তো আমরা নিজেরাই রাঁধব। আমার বন্ধু শোভন অবশ্য একটু আধটু রাঁধতে পারে। না না, তা করো না। এখানকারই কোনো আদিবাসী বউ মেয়েকে ধরে রাঁধিয়ে নিও। আমরা যাবার আগে একজন কাউকে ঠিক করে দিয়ে যাব। আমি বাজারের ব্যাগ হাতে নিতেই শ্রেয়া বলল, আমিও কি যেতে পারি তোমাদের সঙ্গে? নিশ্চয়ই পারো, দিদি যদি অনুমতি দেন তো এসো তুমি। আমার কোনো কিছুতেই কারো কোনো অনুমতি লাগে না, শ্রেয়া চটিতে পা গলিয়ে বলল। চলো। তখন গাড়ি থেকে নামার পর এখানকার সৌন্দর্য দেখে এমনই মজেছি, ঘরে যেন মন টিকছিল না। কত পাহাড়, বন, জঙ্গল, কি সুন্দর! হাজারিবাগেও পাহাড় আছে, তবে এখানকার দূরের ওই পাহাড়গুলো আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। তাই নাকি? নাকি না, সত্যিই ডাকছে। তোমরাও তো এই প্রথম এলে, বলো না আমি কি ভুল বলছি? হুম। কিন্তু জঙ্গলের এই গভীরতা দেখে তোমার ভয় করছে না? না, একা এলে করতো, এখন তো তোমরা আছো। কথা বলতে বলতেই আমরা বাজারে এলাম। বাজার জমকালো নয়, যেমন তেমন। কিছু আলু, বেগুন, কপি ইত্যাদি কিনে একটা গোটা মাছ কাটিয়ে নিলাম। বড় দেশি মোরগ 1 টাকায় মেলে এখানে, যা কিনা কল্পনারও অতীত। শ্রেয়া বলল, কি সস্তা, তাই না? আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। থেকে যাও তাহলে। মুখ টিপে হেসে শ্রেয়া বলল, কি যে বলো। অনেক বাজার করার পর আমরা বাংলোয় ফিরে এলাম। শোভন বলল, এক জায়গায় বেশ বড় বড় জিলিপি বিক্রি হচ্ছে, নিয়ে আসবো? সোমাদি বললেন, আমি টাকা দিচ্ছি, নিয়ে এসো। অমনি আসবার সময় আমাদের গাড়ির ড্রাইভার রামুদাকেও ডেকে এনো। আমরা সবাই চাটা খেলাম, ওর কথা মনেও ছিল না তখন। শোভন চলে গেল। সোমাদি ততক্ষণে স্টোভ জেলে ভাত, ডাল ইত্যাদি বসিয়ে দিয়েছেন। রান্নার ব্যবস্থা এখানে খুবই ভালো। একটা পাম্প দেওয়া স্টোভ, একটা জনতা, কেরোসিনের টিনে তেলও ভর্তি। তাছাড়াও মাসকাবারি মাল যা কিছু, তার সবই স্টক করা আছে। একটু পরেই শোভন ফিরে এলো কাঁচা শালপাতার ঠোঙায় ভর্তি এক গাদা জিলেপি নিয়ে। সোমাদিকে বলল, আপনার ড্রাইভার রামুদা এলো না, সে বাজারের দোকানে বসেই চা সিঙারা খেয়ে নিয়েছে। দুপুরে খাবার সময় ডাকতে বলেছে, কেননা এখানে তো কোনো হোটেল নেই। যাই হোক, আমরা সবাই দারুণ সুস্বাদু সেই জিলিপি খেয়ে তৃপ্ত হলাম। সোমাদি চা করলেন। নতুন জায়গায়, নতুন পরিবেশে মন যেন ভরে গেল। তবুও মনের মধ্যে একটাই বেদনা, আমরা এখানে আনন্দ ভ্রমণে আসিনি।
সমাধি রান্নার কাজে ব্যস্ত হলে শোভন নানাভাবে ওকে সাহায্য করতে লাগলো। শ্রেয়া এক ফাঁকে আমাকে বলল, এমন সুন্দর শীতের সকাল, চলো না বনের ওদিক থেকে একটু ঘুরে আসি, একা যেতে কেমন লাগে। আমি বললাম, চলো, রান্না শেষ হতে তো অনেক দেরি, ঘরে বসে থেকেই বা কি করব। এখানে যা ঠান্ডার দাপট, তাতে ভাবছি আমি আর চানও করব না। শ্রেয়া ফোঁস করে উঠল, এই এমন কথা মুখেও এনো না, আমি জল গরম করে দেব, তুমি চান করবে। শীতের ভয়ে কদিন চান না করে থাকবে শুনি? নামকুমের ঠান্ডাও নেহাত কম নয়, তবুও অন্ধকার থাকতে উঠে দিদি আর আমি দুজনেই চান করে তবে ঘর থেকে বেরিয়েছি। আমরা বাংলো থেকে বেরিয়ে জঙ্গলের সুড়ি পথ ধরে বেশ খানিকটা গিয়ে এক জায়গায় একটু উচ্চ স্থানে চটানে পাথরের উপর বসলাম। শ্রেয়া বলল, একটা কথা বলবো? একটা কেন, যত ইচ্ছে কথা বলো, আর একটু পরেই তো চলে যাবে তোমরা। আমার কিন্তু একদমই যেতে ইচ্ছে করছে না। তোমাদের সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, বন্ধুত্ব হলো, তবুও সব মায়া কাটিয়ে চলে যেতে হবে। তাই বলছিলাম কি, বলো, আমাকে তোমাদের এখানে থাকতে দেবে, অন্তত যে কদিন তোমরা আছো? আমি ওর মুখের দিকে এক নজর তাকিয়ে বললাম, না দেবার কি আছে, তুমি থাকলে তো ভালোই লাগবে, বিশেষ করে আমার, কিন্তু তোমার বাড়ির লোকেরা আপত্তি করবে না? সেটা একটু বুঝিয়ে বলতে হবে। তাছাড়া জামাইবাবুর ব্যাপারে একজনের তো এখানে থাকাও দরকার। দিদি অবশ্য থাকতে পারবে না, কেননা ওর শ্বশুর শাশুড়ির মানসিক অবস্থা খুবই খারাপ। আমি একটু চুপ থেকে বললাম, তুমি যদি থাকতে চাও থাকো, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। শ্রেয়া ওর মুখ ভরিয়ে মধুর হাসি হেসে বলল, আমি জানতাম তুমি না করবে না। তারপর বলল, তবে আজ আমাকে চলে যেতেই হবে। সে কি? দিদি আছে না, তাছাড়া এখানে থাকার মতো আমার ব্যবহারের জিনিস কিছুই তো নিয়ে আসিনি। তবে আজ গেলেও কাল কিন্তু আমি আসবই, তোমার অপেক্ষায় থাকবো। তবু মনে ভয়, এখানে আসার পর তোমাকেও যদি কেউ গুম করে নেয় তাহলে কি হবে? কোনো কৈফিয়তটা দেবো আমি তোমার বাড়ির লোকেদের? কোনো কৈফিয়তই দিতে হবে না তোমাকে, তার কারণ আমার গায়ে যে হাত দেবে তার নিশ্চিত মরণকেই ঘনিয়ে আনবে সে। এত তোমার মনের জোর? তুমি কি জানো, আমরা পঞ্চকন্যা 1 বছর আগে মোটর বাইক ডানকুনি থেকে দিল্লি রোড ধরে রাজধানী দিল্লিতে গেছি। আমি সেই শ্রেয়া ঘোষাল, কাগজে আমাদের ছবিও বেরিয়েছিল, মনে পড়ে? একটু একটু মনে পড়ছে। তুমি সেই শ্রেয়া ঘোষাল, সবাই আমাকে মিষ্টি মেয়ে বলে। তোমার যখন আপত্তি নেই তখন কাল আমি আসছি। শুধু একটা অনুরোধ, কাল আমি না আসা পর্যন্ত কোনো কিছু ঝুঁকি নিও না। ওদের খোঁজে বনে পাহাড়ে গেলে আমি পাশে থাকলে তোমার শক্তি বৃদ্ধিই হবে। এতক্ষণে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি আর সব মেয়েদের মতো নই। আমি তোমার সঙ্গ চাই, তোমাকে খুব ভালো লেগেছে বলে। তাছাড়া আমার নিজেরও তো স্বার্থ আছে। জামাইবাবু যদি বেঁচে থাকেন, কোনোভাবে যদি তাকে উদ্ধার করতে পারি তো দিদির মুখে হাসি ফুটবে। অথচ এ কাজ আমার একার দ্বারা সম্ভব নয়। আমি বললাম, বেশ, ওই কথাই রইল তাহলে, কাল তুমি এসো, পরে তিনজনে বসে যুক্তি করে স্টেপ বাই স্টেপ এগোবো। শ্রেয়া বলল, চলো এবার বাংলোয় ফেরা যাক। আমরা কিছুক্ষণ গাছপালার ফাঁক দিয়ে ঝরে পড়া রোদ্দুর গায়ে মেখে বাংলোয় ফিরলাম। সমাধি বললেন, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? আর এক রাউন্ড চা করলাম, দেখতে পেলাম না। শ্রেয়া বলল, ওদিকে জঙ্গলে গাছপালা দেখছিলাম। তারপর বলল, দিদি একখানি জল গরম করে দে তো। না না থাক, আমিই নিচ্ছি। ছোকরাকে একটু চান করাই, বলে কি না শীতের ভয়ে চান করবে না। সমাধি বললেন,
এত ঠান্ডায় চান না করাই ভালো। কাল সারা রাত ট্রেন জার্নি করে এসেছে, এত শীত সহ্য হবে কেন? তুই থাম তো, দিনে দিনে শীত আরও বাড়বে, তাই বলে সারাটা শীতকাল চান না করে থাকবে নাকি? অগত্যা স্নান করতেই হলো। শ্রেয়া জল গরম করে দিলে বাথরুমে ঢুকে বেশটি করে স্নান করে নিলাম। তবে শত চেষ্টাতেও শোভনকে রাজি করাতে পারলাম না। ও বলল, চান তো করবই, আজ কোনো মতেই নয়। আমার স্নান হলে শোভন গিয়ে রামুদাকে ডেকে আনলো। এবার ভোজনের পালা। ডাল, ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, মাছের ঝাল, কত কি! শুধু টমেটো আনতে ভুলে গেছি বলে চাটনিটাই বাদ, না হলে আরও জমতো। খাওয়া দাওয়ার পর একটুও বিশ্রাম নয়, সোমাদি ও শ্রেয়া যাবার জন্য তৈরি হলো। সোমাদি বললেন, এখানে এসে যে আনন্দ পেলাম তা ভুলবার নয়, সেই সঙ্গে অনেক বেদনাও নিয়ে যাচ্ছি। এমন দোলাচলে বুকটাকে কি করে বাঁধি বলো তো ভাই? ভালো মন্দ যেমনই হোক, একটা খবর পেলে তবু বুকটাকে বাঁধা যায়। আমি বললাম, আমাদেরও তো ওই একই অবস্থা, তবু বলি আশায় বুক বাঁধুন। দেখি না কদিন এখানে থেকে বনে পাহাড়ে ঘুরে ওদের কোনো সন্ধান পাই কিনা। সময় পেলেই আমরা দু বোন মাঝে মাঝে এসে দেখা করব তোমাদের সঙ্গে। পারলে এক আধটা রাত থেকেও যাবেন। থাকা হবে না ভাই, আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই ছেলের শোকে খুব সংকটজনক অবস্থা। শ্রেয়া বলল, দিদি না এলেও আমি কিন্তু আসবো। আমি তাহলে চলি। বেস্ট অফ লাক। ওরা গাড়ি নিয়ে চলে গেল। আমরা অনেকক্ষণ ওদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে ঘরে এসে শয্যা গ্রহণ করলাম। এবার একটু বিশ্রাম না নিলেই নয়। দুপুরে আমার ঘুম আসে না, কিন্তু শোভনটা শোয়া মাত্রই নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। আমি শুয়ে শুয়ে শ্রেয়ার কথা ভাবতে লাগলাম। ও কি সত্যিই আসবে? যদি আসে তো মন্দ হয় না। মেয়েটা দারুণ চটপটে। এই বনবাসরে ওর মতো মেয়ে পাশে থাকলে আমাদের অভিযান ভালোই হবে। ও এলে ওর সঙ্গেও আলোচনা করব এই অভিযানকে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে। মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী, ভালো পরামর্শ ও একটা নিশ্চয়ই দিতে পারবে। এই অভিযানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো দূরের ওই পাহাড়গুলো। কোনো রকমে ওখানে গিয়ে পৌঁছতে না পারলে এই রহস্যের সমাধান কিছুতেই হবে না। আর এই দুর্ভেদ্য ও ভয়াবহ জঙ্গল অতিক্রম করে ওখানে পৌঁছতে গেলেও সশস্ত্র এবং সাবধানতা অবলম্বন করেই যেতে হবে। বেশ কিছুক্ষণ পরে নাক ডাকা থামিয়ে পাশ ফিরল শোভন। বলল, কি রে, তুই ঘুমোসনি? ঘুম আসছে না রে, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। তুই যা, আমি আর একটু ঘুমিয়ে নিই। অগত্যা আমি একাই বেরোলাম ঘর থেকে। জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা। ঘরবাড়ি যা আছে তাও ছড়িয়ে ছিটিয়ে, ঘন বসতি নয়। তবুও মানুষ বাস করে এখানে, চাষবাসও করে। রোজই সকালের দিকে হাট বসে এক জায়গায়, আমরা সেখানেই আজকের বাজার করেছি। এখন সব শুনশান। একটা চায়ের দোকানে বসে চা খেলাম। চা খেতে বসেই পরিচয় পর্বটা সেরে নিলাম দোকানদারের সাথে। দোকানদার আমাদের কেয়ারটেকার রাজেনের আত্মীয়। বলল, আপনারা ওই দুই বাবুর খোঁজে এসেছেন, ভালো কথা। রমেন বাবু বা ওর স্ত্রীকে আমরা চিনি, তবে আর এক বাবুকে দেখিও নি কখনো। শুনছি জঙ্গলে তাঁবু খাটিয়ে ঘোড়া ধরতে এসেছিল। আমি বললাম, ওই ঘোড়াকে তুমি দেখেছো একবারও? না, আমি তো সারাদিন দোকান নিয়েই পড়ে থাকি। তবে আমার কি মনে হয় জানেন, ওটা ঘোড়া নয়, ঘোড়া ভূত। তাহলে আপনিই বলুন না, ঘোড়ার কখনো রং পাল্টায়? ব্যাপারটা খুবই রহস্যময়, কিন্তু ঘোড়া ভূত হলেও মানুষ খুন করবে কেন? রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে গুম করছে, কাউকে খুন করে ফেলে দিয়ে যাচ্ছে।
তাও তো শুনেছি গলার কাছটাই খুবলে খাচ্ছে কিছুতে। আমি তো বলেইছি সবই ভুতুড়ে ব্যাপার। বলেই হাঁক দিয়ে কাকে যেন ডাকলো, তুয়া, এ তুয়া। 14-15 বছরের একটি আদিবাসী ছেলে আখ চিবোতে চিবোতে কোথায় যেন যাচ্ছিল। হাসি হাসি মুখে এগিয়ে এলো সে। দোকানদার বলল, মা মরা এই ছেলেটার বাবাকে দিয়েই শুরু। ওর নাম তুয়া মান্ডি। ওর বাবা কাঞ্চন মান্ডিকে এক রাতে তুলে নিয়ে যায়। তারপর 2 দিন বাদে তার দেহটা পড়ে থাকতে দেখা যায় জঙ্গলের পথে। বললাম, বুঝেছি, ঘোড়াটা অলীক, কিন্তু কোনো একটি চক্রের ছায়ায় হচ্ছে এইসব খুন খারাপি। আপনার কথায় যদি তাই হয়, তাহলে ওই চক্র অতি সাধারণ নিরীহ মানুষকে মারবে কেন? কি লাভ তাদের? লাভ আছে, নেপথ্যে ওই রহস্যময় ঘোড়া। ওই চক্র যা করছে তা নেহাতি প্যানিক সৃষ্টির জন্য, যাতে গ্রামের লোকেরা ভয় পায় বা গ্রাম ছাড়া হয়। ওইসব পাহাড়ের কোনো গোপন স্থানে মূল্যবান এমন কিছুর সন্ধান পেয়েছে দুষ্কৃতীরা, যার কারণে ওরা এইসব আতঙ্কের সৃষ্টি করছে। অথবা কোনো দস্যু দলের ঘাঁটি আছে ওখানে। যেভাবেই হোক ওদের চক্রের সন্ধান আমাদের পেতেই হবে। দোকানদার বলল, বাবুজি, আপনার বয়স খুব কম, নিতান্তই ছেলে মানুষ আপনি। পুলিশ এসে গোটা জঙ্গল তোলপাড় করেও যেখানে কারও কোনো সন্ধান পেল না, সেখানে আপনারা দুজনে কি করবেন? এখনো বলছি, সাবধান হন। এই ভুতুড়ে ঘোড়ার প্রভাবেই কিন্তু এসব হচ্ছে। আমি বললাম, ঘোড়াটা ভূত হলে ভয় দেখাবে, গুম খুন করবে কেন? আসলে ঘোড়াটাকে কোনো কেমিক্যাল মাখিয়ে সবার চোখে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। তাহলে যা ভালো বোঝেন তাই করুন। আমি তুয়াকে বললাম, কি রে, চা খাবি? ও হেসে বলল, আপনি খাওয়ালে খাবো। আমি 2 কাপ চা করতে বলে তুয়ার সঙ্গে এখানকার গল্পে মাতলাম। তুয়াকে বললাম, যে কদিন আমরা আছি তুই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই থাকবি। তুয়া খুব খুশি। আমরা চা খেয়ে বিদায় নিলে দোকানদার বলল, দিন মানে যা করুন, রাতে একদম ঘর থেকে বেরোবেন না। আমার এই ছোট্ট দোকান, আমি চাও করি আর খুচখাচ কিছু অন্য জিনিসও বিক্রি করি। দরকারি জিনিসপত্র আমার কাছ থেকেই নেবেন। আমি হাত নেড়ে আচ্ছা বলে তুয়ার একটি হাত ধরে এদিক সেদিকে ঘুরে বেড়াতে লাগলাম। তারপর এক জায়গায় বসে বললাম, তোর তো মাও নেই বাবাও নেই, চলে কি করে? এর ওর বাড়িতে কিছু কাজ টাজ করে দিয়ে যাই। ওই ঘোড়াটাকে কখনো দেখেছিস তুই? কাঠকুড়োতে গিয়ে অনেকবার দেখেছি। ওই যে দূরের পাহাড়টা দেখছো, ওখানেই ওকে দেখা যায়। মাঝে মাঝে নেমে আসে। আমি ওকে খুব কাছ থেকেও দেখেছি, তবে মানুষ দেখলেই ও ভয়ে পালায়। তার মানে বুনো ঘোড়া। ভূত হলে নিশ্চয়ই দিনের আলোয় পাহাড় থেকে নেমে আসতো না। যাই হোক, ঘোড়াটা আমায় দেখাবি? ও সেই যে তাড়া খেয়েছে, তারপর থেকে আর নামে না। তবে তুমি যদি আমার সঙ্গে ঘোরো তাহলে দেখাতে পারি। দূর থেকে দেখতে হবে কিন্তু। তবে একটা কথা, ওটাকে যেন ধরতে যেও না, তাহলেই তুমি মরবে। আমি হেসে বললাম, ভয় নেই, মরবো না। তবে তুই কিন্তু নজরে রাখবি ঘোড়াটাকে, দেখতে পেলেই খবর দিবি। আর শোন, আজ থেকে আমাদের কাছেই থাকবি তুই। আমাদের কাজকর্ম করে দিবি, খাবি শুবি ঘুমোবি। আমার তো ঘর আছে। থাক না, যে কদিন আমরা আছি সে কদিন আমাদের বাংলোটাই তোর ঘর। একটু পরেই শোভন এলো। বলল, চা খেয়েছিস? একবার নয়, 2 বার। ওই ওদিকের দোকান থেকে। তুই যা, গিয়ে খেয়ে আয়। শোভন চা খেতে গেলে আমরা ওর কাছাকাছি রইলাম। এরপর সন্ধে পর্যন্ত ঘুরে বাসায় এলাম।
তুয়া বলল, রাতে আমি বাড়িতেই থাকবো, আমার বিছানাপত্র তো ওখানেই আছে, কাল সকালেই আমি আসব, তোমাদের দুজনকে সিজুয়ায় নিয়ে যাব, ওই গ্রামে গেলে তোমরা ঘোড়াটাকে ভালোভাবে দেখতে পাবে। তুয়া চলে গেলে আমরা দু বন্ধুতে জানলা দরজা বন্ধ করে বসে বসে গল্প করতে লাগলাম। আজ আর রান্না বান্না করার কিছু দরকার নেই, দুপুরের ডাল ভাত তরকারি মাছ যা আছে তাতে ভালোভাবেই হয়ে যাবে। অতএব আজ শুধুই বিশ্রাম। শোভন বলল, এই ছেলেটাকে জোটালি কোত্থেকে? শোভনকে তুয়ার ব্যাপারে সব বললাম। তারপর বললাম, কাল সকালে ওর সঙ্গে সিজুয়ায় গেলে পরিবেশ দেখে শুনে ওখানেই ঘাঁটি করতে হবে। পাহাড়ের খুব কাছাকাছি না থাকলে এই জটিল রহস্যের সমাধান হবে না। সেই সঙ্গে আর একটা কাজ করতে হবে, সেটা হলো অস্ত্র সংগ্রহ। খালি হাতে তো শত্রুর মোকাবিলা করা যায় না। শোভন বলল, পরিকল্পনা মতোই সব কিছু করতে হবে, সেই সঙ্গে অভ্যাস করতে হবে দিনে ঘুমানোর। রাতে আমরা সজাগ থেকে গতিবিধি লক্ষ্য করব ঘাতকের, যদি সে আবারও আসে। আজ তুই রাতে ঘুমোবি, আমি সারা রাত ধরে পাহারা দেব। কাল থেকে পালা করেই রাত জাগবো দুজনে। দুজন নয়, তিনজনে। তিনজন? ওই ছেলেটাকে নিয়ে? ওটা কোনো কাজেরই নয়। না না, ও কেন, ও হলে তো 4 জন হয়ে যাব আমরা। তাহলে? সে আসবে, কাল সকাল অথবা সন্ধ্যায় যখনই হোক আসবে সে। কে? কার কথা বলছিস তুই? শ্রেয়া, সে আসবেই, আমাকে কথা দিয়েছে। শোভন অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো, বলল, কই, ওর কথা আমাকে বলিসনি তো তুই? সময় পেলাম কখন? তুই যে কখন কি করে বসিস তা আমি আজও ভেবে পাই না। মেয়েটা খুব স্মার্ট, তাতে সন্দেহ নেই, কিন্তু আমাদের এই বনে পাহাড়ে ঘোরাঘুরির মধ্যে ওকে দলে রাখাটা কি ঠিক? ও এখানে আসুক তাতে ক্ষতি নেই, তবে অভিযানে যেন অংশ না নেয়। অভিযানে শুধু ও কেন, আরো অনেককেই দলে নেব আমরা। কাল সকাল থেকেই শুরু হবে দল গঠন, না হলে তোর আমার সাধ্য কি যে কিছু করি? দিন মানেই যেখানে জঙ্গলে ঢোকা যায় না, সেখানে রাতের আঁধারে কি করব আমরা? সেই ভয়ঙ্কর পিশাচ মুখ দেখা দিলে কি ভয়ে ঠকঠক করে কাঁপবো, না পিছু নেব তার? দল হলে তো ভালোই, কেউ কি রাজি হবে আমাদের দলে আসতে? চেষ্টা করতে হবে। এইভাবে বাংলোয় শুয়ে বসে থাকলে বনভ্রমণ ছাড়া কাজের কাজ কিছুই হবে না। এরপর আমরা অনেক রাত পর্যন্ত আলোচনার পর শয্যা গ্রহণ করলাম। শোভনকে বললাম, আজ আর কষ্ট করে রাত জাগতে হবে না, তেমন কিছু হয় পরিস্থিতি বুঝে সামলে নেওয়া যাবে। শোভন বলল, যা তুই বলবি তাই হবে। আমরা রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ভেসে আসা নানা রকম বন্য জন্তুর ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম একসময়।